আসসালামু আলাইকুম। তো নবম দশম শ্রেণীর ভাইয়া আপুরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের যে দশম অধ্যায় স্থির তড়িৎ সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের স্থির তড়িৎটা খুব সুন্দর করে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা বেসিক সহ এবং কোশ্চিন সলভ করার মতন যে একটা আমাদের পূর্ণ একটা ধারণা দরকার সে সব কিছু আমরা ক্লিয়ার করব। তো স্থির তড়িৎটায় প্রথম যে আলোচনা করবো সেটা হচ্ছে আধান বা চার্জ। কেননা আহ, স্থির তৈরি হওয়ার জন্য বা বিদ্যুৎ তৈরি হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আধান বা চার্জ। এখন আধান বা চার্জ কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মানে পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের মৌলিক যে বৈশিষ্ট্য আমরা ধরলাম, তাহলে আমরা জানি যে একটা পদার্থ তৈরি হওয়ার জন্য কি দরকার? অসংখ্য পরমাণু দরকার। তো পরমাণু দিয়েই একটা পদার্থ তৈরি হয়, তাই না? যে পরমাণু হচ্ছে একটা পদার্থের মৌলিক কণিকা। তো এই পরমাণু কি দিয়ে তৈরি? তো পরমাণুটা হচ্ছে বিভিন্ন কণাসমূহ দিয়ে তৈরি, যেমন ইলেকট্রন, প্রোটন। তো এই দেখো বিভিন্ন পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের যে মৌলিক যে বৈশিষ্ট্য বা ধর্ম সেটাই হচ্ছে আমাদের কি আধান বা চার্জ। তো এই পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণা এগুলো হচ্ছে তিনটা। রিপিটি, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তো এইটা প্রোটন আর নিউট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত। কোথায়? নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসে কারা কারা থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথটা আছে সেই কক্ষপথে কি থাকে? এই ইলেকট্রন থাকে। তো এদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিরকম বৈশিষ্ট্য? ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। কি? নেগেটিভ চার্জযুক্ত, এবং এর চার্জের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। এবং এই প্রোটনের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। এটা হচ্ছে চার্জ, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এবং এই নিউট্রনের কোনো কি নেই? চার্জ নেই, এটা হচ্ছে চার্জ শূন্য। দেখো আমরা যেহেতু মানে আধান বা চার্জ বিদ্যুৎ করবো, তো আমাদের এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি? যে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ। তো মনে করো একটা মৌল, তো মৌলের নিউক্লিয়াস থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন, আর বাইরে যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলো কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। এগুলো হচ্ছে ইলেকট্রন। এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রন। আর এখানে এই যে প্রোটন আর নিউট্রন। এখন যে কথাটা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর প্রোটনের চার্জ হচ্ছে, এই যে প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ। তো নিউটনের তো চার্জ নেই, তাহলে বলা যায় যে আমার পুরো একটা আহ পরমাণুতে কিসের কিসের চার্জ রয়েছে? জাস্ট একটা ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। আচ্ছা, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ যেহেতু দেখো পরস্পর সমান, 1.6 ইন্টু 10⁻19, এখানে 1.6 ইন্টু 10⁻19। পার্থক্য কি? একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা জানি যে কোনো একটা মৌলের কেন্দ্রটা কি? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা চেঞ্জ হতে পারবে না, নিউক্লিয়াস কি পরিবর্তন হবে? যদি কোনো একটা মৌলের জাস্ট নিউক্লিয়াসটা পরিবর্তন হয়ে যায়, তো সেখানে কিন্তু সেই মৌল আর বিদ্যমান থাকে না। আমরা জানি প্রত্যেকটা মৌলের কেন্দ্র বা নিউক্লিয়াস কি হবে? আলাদা, কারণ সেখানে প্রোটনের সংখ্যাটা আলাদা, নিউট্রনের সংখ্যা আলাদা হবে। তো যদি প্রোটন আর নিউট্রন চেঞ্জ হয়ে যায়, মনে করো আগে প্রোটন ছিল 11টা, পরে প্রোটন হয়েছে মনে করো সাপোজ 10টা। তো 11 যেই মানে মৌলের প্রোটন সংখ্যা সেটা হচ্ছে সোডিয়াম, আর 10 যা প্রোটন সংখ্যা সেটা হচ্ছে নিয়ন। তো দেখো আমার দুইটা কি মৌল চেঞ্জ হয়ে যাচ্ছে না? অবশ্যই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটুকু বলতে পারি কখনোই এই নিউক্লিয়াস থেকে প্রোটন সরবে না, সরবে কি? ইলেকট্রন। তো যদি কোনো কারণে একটা ইলেকট্রন সরে যায়, তো ইলেকট্রন সরে যাওয়া মানে কি? আমাদের প্রথম অবস্থায় এই পুরো মৌলটা কি ছিল? নিরপেক্ষ অবস্থায় ছিল। নিরপেক্ষ মানে কি? যে কয়টা ইলেকট্রন সেই কয়টা কি হবে? প্রোটন। তো ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তো এই নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা পরস্পর কি হবে? মানে চার্জ বিচ্ছিন্ন হবে, পরস্পরে আর আকর্ষণ বিকর্ষণ কোনোটাই লাভ করবে না, বা করলেও দেখা যাবে সমান বল অনুভব করবে। যে কয়টা পজিটিভ এখানে ছিল বাইরে সে কয়টা নেগেটিভ। তো এখানে চার্জটা কি হয়?
নিরপেক্ষ থাকে। কোনো কারণে যদি একটা ইলেকট্রন এখান থেকে সরে যায় তাহলে ইলেকট্রনের ঘাটতি, এবং দেখা গেলে যে আমার আলটিমেট নেগেটিভটা কী হবে, এই প্রোটনের থেকে কম হবে। তাহলে কী হবে, তখন আমার প্রোটন বেশি হবে। তো এই জন্য আমরা বলি একটা ইলেকট্রন কেউ ছাড়ে তবে সেটা হয় পজিটিভ চার্জযুক্ত। আবার আরেকটা ইলেকট্রন এখানে যদি এসে পৌঁছায় বাইরে থেকে, তো দেখা যায় আগে থেকে যে প্রোটনের চার্জটা ছিল সেটা তো ফিক্সড। তো আর ইলেকট্রনও তো কী ছিল, প্রোটনের সমানই ছিল। তো আবার একটা বাইরে থেকে যদি আমি ইলেকট্রন নিয়ে এসে এখানে আসে কোনো কারণে এই মৌলতে, দেখা যাবে যে এখানে প্রোটনের ঘাটতি পড়বে, তখন দেখা যাবে ইলেকট্রনের আধিক্য বেশি। এই কারণে তখন হয় এই মৌলটার মধ্যে নেগেটিভ। তো একটা পদার্থের মৌলিক যেই ধর্ম সেটা কখনো পজিটিভ হচ্ছে, কখনো কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তো এই কারণে আমাদের স্থির তড়িৎ এর উদ্ভব ঘটে। তাহলে আমরা আধান বা চার্জ কি সেটা বুঝলাম। আর এই আধান বা চার্জের জন্য কি হয়, তড়িৎ যে আমরা শব্দটা করতেছি যে স্থির তড়িৎ, এটার উদ্ভব ঘটে। তো এটুকু যদি বুঝি তাহলে আমরা আরেক দুই একটা জিনিস ধরবো, সেটা আধান বা চার্জের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। তাহলে চার্জের মৌলিক বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, আরেকটা হচ্ছে সংরক্ষণশীলতা। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, আরেকটা হচ্ছে সংরক্ষণশীলতা। তো চার্জের কোয়ান্টায়ন কি, যে দেখো আমরা এর আগে যেটা পড়লাম যে একটা পরমাণু থেকে ইলেকট্রন যদি সরে যায় তাহলে সেটা কি হয়, পজিটিভ চার্জযুক্ত হয় ওই পরমাণুটা বা ওই মৌলিক পদার্থটা। আবার যদি একটা ইলেকট্রন এসে যুক্ত হয় কোনো একটা পরমাণু দিয়ে, তো ওটা কি হয়, নেগেটিভ চার্জযুক্ত হয়। তো দেখো কোনো একটা মৌল এই যে আধান চার্জে পরিণত হচ্ছে, হয় সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক। তো এই ধনাত্মক হওয়ার জন্য কে দেয়, ইলেকট্রন দেয়, এবং ঋণাত্মক হওয়ার জন্য কে দেয়, ইলেকট্রন দেয়। তো ইলেকট্রন এই স্থানান্তরের ফলে তো ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের উদ্ভব ঘটতেছে। তো ইলেকট্রন ছুটবে কোনোভাবেই কি এরকম হওয়া সম্ভব যে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে আর অর্ধেক ইলেকট্রনটা অর্ধেক সরে গেছে আর অর্ধেক আছে, এরকম কি হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। হয় ইলেকট্রনের পুরাটা সরে যাবে অথবা একটা পুরা ইলেকট্রন এসে এখানে কি হবে, যুক্ত হবে। তো ইলেকট্রন কখনোই এরকম অর্ধেক রাখতে পারবে না। যেমন আমরা মানুষ যদি বলা হয় যে তুমি একটা পার্সন অর্ধেক থাকো আর অর্ধেক চলে যাও, তা কি সম্ভব? সম্ভব না। তো সেই রকম ইলেকট্রনও স্থানান্তর হবে বা এসে যুক্ত হবে কোন একটা পরমাণুতে। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইলেকট্রনটা মানে এককভাবে আসতে হবে, হয় একটা ইলেকট্রন পুরাটা আসে এবং একটা ইলেকট্রন পুরাটা যাকে। তো এটাই হচ্ছে চার্জের কন্ট্যাক্ট। তা আমি যদি মোট চার্জকে কল্পনা করি কিউ, তো সেই চার্জটা হবে অবশ্যই অবশ্যই ইলেকট্রনের চার্জ, তাই না, ইলেকট্রন চার্জ। কিন্তু ইলেকট্রন কয়টা হবে, সেটা হচ্ছে এন সংখ্যক ইলেকট্রনের চার্জ হতে হবে, কারণ এন এর মান হচ্ছে 1 2 3 এরকম প্রতিটাই থাকতো, ঠিক আছে। তো দেখো তা এন এর মান কীভাবে, অসংখ্য, মনে করো কিউর কোনোভাবে 1.5 ইলেকট্রন এর চার্জ সম্ভব নয়। অবশ্যই অবশ্যই ইলেকট্রনের চার্জটা হয় 2 হতে হবে, 2 ইলেকট্রনের চার্জ গুণিতক 3 ইলেকট্রনের চার্জ গুণিতক অথবা 4 ইলেকট্রনের চার্জের গুণিতক। যেমন আমি যদি এখন একটা উদাহরণ দিই যে 1.6 ইন্টু 10⁻19 কুলো ইলেকট্রন চার্জ। আচ্ছা, এটা ঠিক আছে, তাই না? যে এটা হচ্ছে একটা ইলেকট্রন এক চার্জ, যেমন হচ্ছে ইলেকট্রনের চার্জ এটা। আর এন এর মান মনে করে এখানে কি আছে, 1 আছে। তাহলে আলটিমেটলি কি পাবো, -1.6 ইন্টু 10⁻19 কুলো। আচ্ছা, অনুবার হলে আমি যদি বলি যে 3.2 ইন্টু 10⁻19 কুলো, এটা কি সঠিক আর ভুল, তুমি কোনটা দাগাবো? তো দেখো এই যে 1.6 এর সাথে আমি যদি 2 গুণ করি, যে 1.6 গুণন 2 আর কি হয়, 16×2 = 32, তাহলে 2 পয়েন্ট মাইনাস 3.2, এটা বেটা ঠিক আছে। তো আমরা বলতে পারি এটা হচ্ছে ঠিক আছে। তাহলে এরকম যে তুমি এই 16কে
কখনো 1 দ্বারা গুণ করবা, কখনো 2 দ্বারা গুণ করবা 1.6 কে। তো এরকম এই ইলেকট্রনের পূর্ণগুণিতক হতে হবে, তাই আমি কি পাবো? চার্জ পাবো। তো কখনো যদি এরকম ইলেকট্রনকে 1.5 বা 2.5 বা 3.5 দ্বারা গুণ করো, এটা কখনোই মানে চার্জের কোয়ান্টামকে সমর্থন করে না। তো চার্জের কোয়ান্টাম হচ্ছে এটাই, হ্যাঁ অবশ্যই একটা ইলেকট্রন ছাড়বে অথবা যুক্ত হবে, এটা হতে হবে ইলেকট্রনের পূর্ণগুণিতক, এবং চার্জটা কী হবে? ইলেকট্রনের পূর্ণগুণিতক হবে। তো এটা আর চার্জের সংরক্ষণশীলতা কি? যে তুমি একটা এই যে মৌল থেকে একটা ইলেকট্রন সরাচ্ছ, কি করতেছে? একটা ইলেকট্রন সরাচ্ছ। তো কোনো একটা মৌল থেকে একটা ইলেকট্রন সরা মানে কি? ততটুকু চার্জ বৃদ্ধি পাও, তাই না? দেখো, তুমি মনে করো একটা ইলেকট্রন এখান থেকে সরালা, এখানে প্রোটনের পরিমাণ বাড়বে কত? একটা বাড়বে, একটা বাড়বে। আবার তুমি একটা কোনো একটা মৌলে তুমি হচ্ছে ইলেকট্রন একটা নিয়ে এসে যুক্ত করলা, ইলেকট্রন একটা এসে করলা যুক্ত করলা, তাহলে এখানে কি হবে? প্রোটনের পরিমাণ একটা কমে যাবে। আগে ছিল পজিটিভ নিরপেক্ষ শূন্য, পরে কি হবে? একটা ইলেকট্রন নিয়ে আসলা, নেগেটিভ চার্জ যুক্ত হলো, মনে করো -1, এই চার্জ যুক্ত হলো। -1 চার্জ যুক্ত হওয়া মানে কি? এখান থেকে একটা ইলেকট্রন হারিয়ে গেল, কমে গেল, তাই না? এরকম মনে হবে যে মানে প্রোটন একটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই তো তুমি একটা মৌল থেকে মনে করো দুইটা মৌল পাশাপাশি, এখানে একটা মৌল, এখানে একটা মৌল। তো একটা ইলেকট্রন যে এখানে থাকে, তুমি যদি এখানে ট্রান্সফার করে নিয়ে আসো, তো এখান থেকে ইলেকট্রন সরে আছে, এখানে কি হবে? পজিটিভ হবে। আর এখানে তুমি এসে যুক্ত করলে, এখানে কি হবে? নেগেটিভ হবে। দেখো, এখানেও যে পাটা মানে প্রোটন, এখানে সে পাটা কি হবে? ইলেকট্রন। তো এই দেখো, এই যে আলটিমেটলি আমার কি হচ্ছে? মানে চার্জের যে একটা সংরক্ষণশীলতা, চার্জ কি হয় না কখনো মানে হারিয়ে চলে যাবে, বিনাশ হয়ে যাবে না। অবশ্যই অবশ্যই চার্জটা একটা থেকে আরেকটাতে যাবে, এবং সেই চার্জটা সবসময় সংরক্ষিত অবস্থায় থাকবে। এমনটা না যে একটা মোড় থেকে চার্জ হয়ে আরেকটাতে চলে যাচ্ছে, চার্জটা একদম গায়েব হয়ে যাচ্ছে, এরকমটা নয়। একটা মৌল চার্জ গ্রহণ করলে আরেকটা মৌল কি করতেছে? বর্জন করতেছে। তো এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। তাহলে তোমাদের এই দুইটা আইটেম মোটামুটি বোঝা শেষ। তো তার মধ্যে এই দুইটা একটু সুন্দর করে মনে রাখবো, এখান থেকে কোশ্চেন আসতে পারে চার্জের কোনটা নিচের কোনটি চার্জের মান হতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি চার্জের মান, বা নিচের কোনটি চার্জের মান নয়, এ ধরনের প্রশ্ন আসলে তোমার অবশ্যই যে ইলেকট্রনের এই যে চার্জটা 1.6 ইন্টু 10⁻⁹ গুণ, এটাকে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা দ্বিগুণ করে দেখবা যে নিচের যে মানটা আছে ওটা কি তার সাথে মিলতেছে কি মিলতেছে না। যদি মিলে তাহলে ওটাই হবে চার্জের মান, আর যদি না মিলে, যদি ভগ্নাংশ দিয়ে গুণ করলে আসে, তাহলে সেটা কি হবে না? চার্জের মান হবে না। এটুকু বললেই ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী আর হচ্ছে অর্ধপরিবাহী। এই তিনটায়। তো দেখো, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তো কি মনে হয় আমরা যারা এই আমাদের কারেন্ট সম্পর্কে বা একটু ধারণা আছে, তারা কি জানে যে প্লাস্টিকের কোনো বস্তু আমাদের যদি হাতে থাকে, তো সেইটা দিয়ে বিদ্যুৎ স্পর্শ করার পরেও আমাদের শরীরে কি হয় না? শক অনুভূত হয় না। আবার এই হচ্ছে মানে প্লাস্টিক, রাবার এবং বিভিন্ন শুকনো যে কাঠগুলো রয়েছে, তো এগুলো আমরা যদি ব্যবহার করি এবং সেখানে যদি আমাদের বিদ্যুৎ সংযোগও হয় ওর মাধ্যমে, আমাদের কি হয় না? শক অনুভূত হয় না। এবং কিছু কিছু পদার্থ রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যে তারগুলো রয়েছে, তামার তার বা হচ্ছে মেটাল ধাতব, যেমন হচ্ছে লোহা, তারপরে হচ্ছে তামা। তো এইগুলো দিয়ে আমরা যদি কোনো একটা বিদ্যুৎ মানে বা কারেন্টের সংযোগে স্পর্শ করি, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি করবো? শক অনুভূত করব। তো এই তো একটা পদার্থ দিয়ে আমরা হচ্ছে মানে বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযোগ মানে করতেছি, আমাদের কি হচ্ছে না? শক অনুভূত হচ্ছে না। তো আরেকটা পদার্থ দিয়ে বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ হওয়ার সাথে সাথে আমরা কি করতেছি? শক অনুভূত করতেছি। তো এই তো আসলে এক পদার্থ, এরও তো পদার্থ, ওইটাও পদার্থ। তো একটাতে শক অনুভূত হয় আর একটাতে হয় না। তো এর পার্থক্যটা কি? এখানে আমরা একটা জিনিস পড়লে বুঝতে পারবো, একটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তো পরিবাহী হচ্ছে এমন একটা মানে ধাতব পদার্থ, যার মধ্যে কি থাকে? সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। কি থাকে? সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। দেখো, সঞ্চারণশীল ইলেকট্রন থাকলে কি হয়? মনে করো এটা একটা ধাতব পদার্থ। তো এই ধাতব পদার্থ মনে করো এই পাশে তুমি যে একটা হাই ভোল্টেজ, তার এই পাশে মনে করো একটা লো ভোল্টেজ।
তো এই যে ভোল্টেজের ঘটনাগুলো একটু আমরা পরে জানবো। আমরা জানি যে একটু জানিয়ে দিচ্ছি যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। তো তড়িৎ প্রবাহিত হলে এখানে আমি যদি স্পর্শ করি, আমার শরীরে কি চলে আসবে, তড়িৎ চলে আসবে, তখন আমাদের স্পর্শ অনুভূত হবে। তো যেগুলো ধাতব পদার্থ সেগুলোকে এর ভিতরে এরকম কি থাকে, পারমাণবিক শ্বাস থাকে, এরকম পারমাণবিক শ্বাস থাকে। আর এর মাঝখানে অসংখ্য কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলো কি হয়, এই হাই ভোল্টেজ থেকে আমার তড়িৎ প্রবাহ কি করে, এই লো ভোল্টেজের দিকে স্থানান্তরিত করে। তো যদি মুক্ত ইলেকট্রনগুলো না থাকতো তাহলে কি ঘটতো, তাহলে এখানে সঞ্চালনশীল মুক্ত ইলেকট্রন নেই, দেখো থাকে না। তো এই যে এই সাইডে একটা আমার কি রয়েছে, ধাতব পদার্থ রয়েছে, ধাতব না, এই পাশে একটা পদার্থ রয়েছে যেখানে কি নেই, মানে কোনো সঞ্চালনশীল ইলেকট্রন থাকে না। এখানে যে মনে করো এটা নিউক্লিয়াস, মনে করো এটা কি নিউক্লিয়াস, এখানে তোমার সাবলেট নিউক্লিয়াস, এটা হচ্ছে থাউস। এখানে কি নেই, কোনো মুক্ত ইলেকট্রন নেই। তো তুমি এখানে হাই ভোল্টেজ লো ভোল্টেজ যেটাই লাগাও, এখান দিয়ে কি হবে না, কোনো বিদ্যুৎ সঞ্চালিত হবে না। তো এই যে পরিবাহী হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, আর অপরিবাহী কি করে না, বিদ্যুৎ পরিবহন করে না। কারণ কি, এখানে সঞ্চালনশীল মুক্ত ইলেকট্রন থাকে না। আর এখানে সঞ্চালনশীল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ট্রান্সফার হবে, এরকম মুক্ত ইলেকট্রন এখানে থাকে। আর অর্ধপরিবাহী নামে একটা বিশেষ ধরনের পদার্থ রয়েছে, এটা সাধারণ তাপমাত্রায় কি হয়, ইলেকট্রন পরিবহন করে না। তো সাধারণ তাপমাত্রায় এখানে মুক্ত ইলেকট্রন কি করে না, থাকে না। তো এটার ব্যাখ্যা এ হয় দেওয়া যায়, দেখো মনে করো সিলিকন। তো সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো সিলিকন কি করবে, যখন এরা এরা হয়তো মনে করো এই সিলিকনের যে একটা পদার্থ তৈরি করতেছে, এই একটা সিলিকন আর একটা সিলিকন নিলে সিলিকন হলো মানে বড় একটা পদার্থ তৈরি করলো সিলিকন। তো সিলিকন মৌলগুলো কি হয়, একে অপরের সাথে যুক্ত থাকবে। তো কিভাবে যুক্ত থাকবে, তারা একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে, এরকম চিত্রে। মনে করো এখানে একটা সিলিকন, এই যে চারপাশে সিলিকন, চারপাশে কি সিলিকন, চারপাশে সিলিকন। তো এই যেখানে প্রত্যেকটা হাতে কি থাকে, 2টা করে ইলেকট্রন থাকে। তার ভিতরে 2টা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তো দেখো আমরা জানি যে 4টা ইলেকট্রন থাকে সর্বশেষ, এবং আরো 4টা এসে যদি যুক্ত হয় লাস্টে, তাহলে কি হবে, 8টা ইলেকট্রন হবে। তো 8টা ইলেকট্রন হওয়া মানে কি, সে স্থিতিশীল অবস্থায় আছে, তার ইলেকট্রন ছাড়ার দরকার নেই, ইলেকট্রন গ্রহণ করার আর দরকার নেই। তো সে অবস্থায় দেখা যায় একটা তুমি এরকম সিলিকন ধাতু বা যেগুলো হচ্ছে অর্ধপরিবাহী, এরকম কয়েকটা পদার্থ রয়েছে, তাদের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন রয়েছে। তারা সাধারণত ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে না, এবং এই সাধারণ তাপমাত্রায় দেখা যায় মানে বিদ্যুৎ পরিবহন করে না। তো এদের ক্ষেত্রে কি হয়, যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাহলে এরা খুব সহজেই মানে এই ইলেকট্রনগুলো ছাড়তে শুরু করে, এবং এখান থেকে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তো এদের হচ্ছে বিভিন্ন ধরনের অর্ধপরিবাহী, যেগুলো সাধারণ তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে না, এবং কি করে, যে উচ্চ তাপমাত্রা এবং তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবহন হতে পারে। তো আমাদের যেই মানে ফোনগুলো বা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে, এগুলোতে যে সিলিকন বা অর্ধপরিবাহী ব্যবহার করা হয়, এগুলোতে ভেজাল মেশানো হয়, পঞ্চযোজী বা ত্রিযোজী মৌল মেশানো হয়। মৌল মিশালে কি হয়, মনে করো তুমি একটা অ্যালুমিনিয়ামের সাথে এই সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম মিশালা, তো এখানে কি হবে, দেখ অ্যালুমিনিয়াম সর্বশেষে কয়টা মানে ইলেকট্রন রয়েছে, 3টা। এই 3টা ইলেকট্রন, এই যে 3জনের সাথে মনে করে এই একটা ইলেকট্রনের সাথে আরেকটা অ্যালুমিনিয়াম, এখানে একটা ইলেকট্রন আরেকটা অ্যালুমিনিয়াম, এখানে একটা ইলেকট্রনের সাথে আরেকটা অ্যালুমিনিয়াম ইলেকট্রন, এগুলো কি হলো, যুক্ত হইলো, এই যে রূপে যুক্ত হইলো অ্যালুমিনিয়াম, এভাবে অ্যালুমিনিয়াম যুক্ত হলো। দেখো এই সিলিকনের সর্বশেষে এখানে একটা ইলেকট্রন কি থাকে, ফাঁকা থাকে। এই একটা ইলেকট্রনে কি হয়, বিচ্ছিন্ন হতে, এবং এই একটা মুখ্য ইলেকট্রনের মাধ্যমে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। তো এই জন্য আমরা অর্ধপরিবাহী খুব সুন্দর ইউজ করতে পারি। তো তাহলে আমাদের এই 3 প্রকার হচ্ছে মানে এই বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না, তার উপর ভিত্তি করে আমরা প্রত্যেক মানে পদার্থকে এই 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। তো পরিবাহী কি,
তোমরা বুঝতে পারছো, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই তিনটার ধারণা ক্লিয়ার। পড়ব যে ঘর্ষণে বিদ্যুৎ উৎপাদন। তোমরা একটা ট্রাই আছেই করে দেখতে পারো যে কলম নিয়ে মাথায় চুল এভাবে ঘষবা, ঠিক আছে? ঘষলে ঘষার ফলে কি হবে, তুমি যখন কাগজের টুকরো নিবা, তো এই কাগজের টুকরোগুলোতে এই কলমটা যখন আশেপাশে নিয়ে যাবে তখন দেখবা কাগজের টুকরোগুলো এই কলমের সাথে আকৃষ্ট হচ্ছে, আকর্ষণ হচ্ছে। তো আসলে এটা কেন ঘটে? এটা ঘটে হচ্ছে স্থির তৈরি চার্জের কারণে, ঠিক আছে? তো ঘর্ষণের ফলে বিদ্যুৎ কি? এখানে কি হয় যে তুমি একটা সিল্ক সিল্কের কাপড় নিলা, আরেকটা কি নিলা, কাঁচ নিলা। তো এই সিল্ক আর কাঁচ একেবারে মাঝে এরকম ভাবে যদি তুমি ঘষতে থাকো, তাহলে একটা সময় দেখা যায় এই সিল্ক, এই সিল্কে ইলেকট্রন আসক্তি কি হয় বেশি, এবং কাঁচ এর যেহেতু ইলেকট্রন আসক্তি কি কম। তো ইলেকট্রন আসক্তি আর বেশি হওয়ার কারণে এই কাঁচ থেকে ইলেকট্রন কই চলে আসে, সিল্কে চলে আসে। তো দেখা যাবে সিল্ক হবে কি, এটা হবে নেগেটিভ, আর এই যে কাঁচ এটা হবে পজিটিভ। এভাবে ঘর্ষণের ফলে কি হতে পারে যে আমাদের বস্তুর মধ্যে চার্জের উদ্ভব হতে পারে, যে একটা থেকে ইলেকট্রন আরেকটা থেকে সরে আসলে একটা কি হবে পজিটিভ, আরেকটা হবে নেগেটিভ। আবার আরো কিছু যেমন হচ্ছে পানেন, পানেন আর হচ্ছে প্লাস্টিক। তো এই ফানেল আর প্লাস্টিকের মধ্যে এই প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি। তো দেখা যাবে সচরাচর এই পানেল আর প্লাস্টিক যদি একে অপরের সাথে কি করা হয়, ঘর্ষণ করা হয়, তাহলে এই ফানেল থেকে প্লাস্টিক কই মানে ইলেকট্রন কই যাবে, ইলেকট্রন চলে যাবে হচ্ছে প্লাস্টিকে। এই প্লাস্টিক হবে তখন নেগেটিভ, এবং ফানেল অটোমেটিক কি হবে, পজিটিভ হয়ে যায়, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি আর এখানে ইলেকট্রন বেশি। ইলেকট্রন বেশি হলে কি হবে, নেগেটিভ, আর এখানে ইলেকট্রনের ঘাটতি পেলে এটা কি হবে, পজিটিভ। তো এইভাবে কি হয়, ঘর্ষণের ফলে আমাদের হচ্ছে চার্জের উদ্ভব হতে পারে বা স্থির তৈরি হতে পারে। তো এটুকু মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে তোমাদের বই। তো বৈদ্যুতিক আবেশ কি, মানে এটা এমন এরকম সিস্টেম যে মনে করো তোমার কাছে একটা আহিত বস্তু রয়েছে। আহিত বস্তুটা কিরকম, এটা মনে করো একটা আহিত বস্তু, নেগেটিভ চার্জ। তো একটা আহিত বস্তু মনে করি এখানে একটা রয়েছে কি অনাহিত বস্তু, পজিটিভ নেগেটিভ কি রয়েছে একসাথে রয়েছে, পজিটিভ নেগেটিভ কি রয়েছে একসাথে, দেখো এই একটা নিরপেক্ষ বস্তু, পজিটিভ নেগেটিভ কি রয়েছে একসাথে রয়েছে। তো এটা হচ্ছে আহিত, এটা হচ্ছে আহিত। আহিত মানে চার্জিত, এটা হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আহিত বা চার্জিত, আর এটা হচ্ছে অনাহিত বা অচার্জেবল, মানে নিরপেক্ষ একটা বস্তু। তাহলে আহিত বস্তু থেকে অনাহিত বস্তুর, তুমি যদি আহিত বস্তুটা অনাহিত বস্তুর নিকটে নিয়ে আসো, কি করলা, এটাকে এবং কাছাকাছি নিয়ে আসলা, কখন এটা কি হবে, এটা দেখা যাবে এখানে এরকম ঘটনা ঘটবে, একটা হবে নেগেটিভ, আরেকটা এরকম দেখা যাবে। তুমি এই নেগেটিভ কাকে আকর্ষণ করবে, পজিটিভকে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে। তো দেখো একটা আহিত বস্তু একটা অনাহিত বস্তুর কাছে নিয়ে আসলাম, তো নিয়ে আসার ফলে কি হলো, এই অনাহিত বস্তুটা এই আহিত বস্তুর জন্য দেখো একটু সাময়িকভাবে কি হচ্ছে, আহিত হচ্ছে, সাময়িকভাবে কি হচ্ছে, আহিত হচ্ছে। এই দেখো এই যে নেগেটিভগুলো পজিটিভকে এদিকে আকর্ষণ করতেছে, এবং এই নেগেটিভগুলোকে বিপরীত দিকে কি করতেছে, বিকর্ষণ করতেছে। তাহলে এই বস্তুটা একটু সাময়িকভাবে কি হচ্ছে, আহিত হচ্ছে। তো এটা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। তাহলে আমরা বলতে পারি যে অনাহিত বস্তু আহিত বস্তু কাছে আনলে বস্তুর কাছে আনলে
এমনভাবে কি হয়, আহিত হয়। এটাই হচ্ছে বৈদ্যুতিক আবেশ। এটা কি বৈদ্যুতিক আবেশ। তাহলে ক্লিয়ার যে অনাহিত বস্তু কোনো একটা মানে আহিত বস্তু অনাহিত বস্তু বা অনাহিত বস্তু আহিত বস্তুর কাছে করো নিয়ে আসো, তাহলে কি হবে, ওই আহিত বস্তুর জন্য অনাহিত বস্তুটি চার্জিত হবে। এটা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। তাহলে বৈদ্যুতিক আবেশ আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে তাদের অস্তিত্ব নির্ণয়। আচ্ছা, ইলেকট্রোস্কোপ পড়বো। ইলেকট্রোস্কোপ হচ্ছে একটা চার্জের অস্তিত্ব নির্ণয় যন্ত্র। যন্ত্রটা কিরকম, এই যে আমি দেখাচ্ছি, দেখো। এটা একটা কাছের কি বোতল, এটা একটা কি বোতল, কাছের বোতল। আর এই যে এটা হচ্ছে ধাতব পাত, ধাতব পাত। এবং এটা হচ্ছে সোনা বলতে পারো বা অ্যালুমিনিয়াম বলতে পারো, এরকম ধাতুর কি মানে হচ্ছে সোনা বা অ্যালুমিনিয়াম, এগুলো ধাতুর পাত, ধাতুর কি পাত। তা দেখো, সোনা, অ্যালুমিনিয়াম ইত্যাদি হতে পারে। আর এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা হচ্ছে কি ধাতব, এটা হচ্ছে ধাতব। তো এই যে আমি যে বললাম যে বৈদ্যুতিক আবেশ করানো, মাথায় হচ্ছে কলম দিয়ে ঘোষার করলে তুমি হচ্ছে ওটা একটা চার্জে করে নিতে হবে। তো ওটা কি চার্জ, এটা তো আমার নির্ণয় করতে হবে। এখন এই কলমটা আমি মাথায় এভাবে ঘষতেছি, ঘোষার ফলে এই কলমে একটা চার্জের উদ্ভব সৃষ্টি হয়েছে। এই চার্জটাকে কাগজের কাছে আনলে দেখা যায় কাগজকে আকর্ষণ করতেছে বা পাতলা বস্তুকে আকর্ষণ করতেছে। তো এখানে কি চার্জ আছে, এখানে কি পজিটিভ রয়েছে না নেগেটিভ চার্জ রয়েছে, এটা আমি কীভাবে বুঝতে পারবো? তো এটা তো আমার নির্ণয় করতে হবে। তো এই নির্ণয়ের জন্য আমাদের এই ইলেকট্রোস্কোপ যন্ত্রটা প্রথমে আবিষ্কৃত হয়েছিল। তো এটা কীভাবে কাজ করে, সেটা হচ্ছে তোমাকে প্রথমে এই এই যে হচ্ছে বুস্টার রয়েছে, এখানে একটা জানা চার্জ দিতে হবে। মনে করো তুমি একটা চার্জ নিয়ে আসলে, কি চার্জ, সাপোজ পজিটিভ চার্জ নিয়ে আসলা, তুমি নেগেটিভও নিয়ে আসতে পারো। তো নিয়ে এসে সংযোগ করার ফলে কি হলো, এটা কি হলো, পজিটিভ হয়ে গেল, পুরোটা কি হলো, পজিটিভ। তো এখানে পজিটিভ মানে কি, এখানেও পজিটিভ, হ্যাঁ এখানেও পজিটিভ। তো পজিটিভ পজিটিভ কি করে, একে অপরকে বিকর্ষণ করে, একে অপরকে কি করে, বিকর্ষণ করে। এটা কি হবে, একটু দূরত্ব মানে দূরে চলে যাবে, তাই না? একটু কি হবে, সাপোজ এরকম দূরে চলে আসলো। এখন তুমি জানলা যে হ্যাঁ এইখানে আছে পজিটিভ, পজিটিভ কি করতেছে, এই আরো দূরে চলে গেল, পজিটিভ পজিটিভ একে অপরকে বিকর্ষণ করে। এখন তুমি একটা মনে করো কলম নিয়ে আসলো, এই যে এরকম কলম, এরকম কি একটা কলম নিয়ে আসলো। এই কলমে এখন কি চার্জ আছে তুমি জানো না। তো এই কলমটা এখানে স্পর্শ করার ফলে যদি এই দুইটা পাত কাছাকাছি আসে, কি হবে, যদি মনে করো কাছাকাছি আসলো, আগে ছিল এরকম দূরত্বে, পরে কি হলো কাছাকাছি। তো দেখো কাছাকাছি কখন আসবে, যখন মনে করো পজিটিভ ছিল, আরো পজিটিভ ছিল, কি হলো, আরো দূরে সরে যেত। তো অবশ্যই এখানে কি রয়েছে, নেগেটিভ চার্জ রয়েছে। কি চার্জ রয়েছে, নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে কি হলো, এখানে যে অতিরিক্ত ধনাত্মক চার্জ ছিল, এই নেগেটিভ আসার ফলে সেই ধনাত্মক চার্জের পরিমাণটা কি হয়েছে, ধীরে ধীরে কমে আসতেছে। তো ধনাত্মক চার্জ কমে আসা মানে কি, এই দুইটা ধাতব পাত দূরে সরে যাওয়া থেকে, বিরত থেকে কি হলো, আরো কাছাকাছি আসতে শুরু করলো। কারণ আমরা জানি যে ধনাত্মক চার্জ সমধর্মী কি হয়, একে অপরকে বিকর্ষণ করে। আর বিপরীতধর্মী চার্জ কি করে, একে অপরকে আকর্ষণ করে। তো এই তো ধনাত্মক চার্জ কমতে কমতে একে অপরে কি করতেছে, কাছাকাছি আসতেছে। আবার যদি কি হতে জানা, আগে এরকম ছিল, পরবর্তী এখানে আরো বিকর্ষণ হলো। এই বুঝতে হবে এখানে কি হয়েছে, পজিটিভ, আগে থেকে তো পজিটিভ ছিল, তুমি আরো পজিটিভ নিয়ে সেখানে যুক্ত করলা, তো এরা কি করবে, একে অপরকে আরো বিকর্ষণ করবে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, হ্যাঁ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একটা জানা চার্জ দিলে অজানা চার্জ আমরা নির্ণয় করতে পারছি। এখানে একটা জিনিস মনে রাখবা, পজিটিভ পজিটিভ বিকর্ষণ, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ, আর নেগেটিভ পজিটিভ এটা কি হবে, আকর্ষণ হবে। এই জিনিসটা খুব সুন্দর করে মনে রাখবা, হ্যাঁ। তো তাহলে এই কয়টা জিনিস আজকে পড়লাম, ইনশাল্লাহ আগামী দিন বাদ বাকি টপিকগুলো পড়বো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।